কুসুমপুর গ্রামে হাসান আলী তার স্ত্রী ও একমাত্র ছেলে রাহুলকে নিয়ে বসবাস করত। তারা ছিল ওই গ্রামের সবচেয়ে ধনী লোক। তাদের কোনো কিছুরই অভাব ছিল না, তাই রাহুল অনেক অহংকার করে সেই গ্রামে চলাফেরা করত। রাহুল অনেক বাজে একটা ছেলে ছিল। সে গ্রামের মেয়েদেরকে নানাভাবে বিরক্ত করত, কিন্তু কেউ সেটার প্রতিবাদ করতে পারত না। একদিন, রাহুল, তুই কোথায় যাচ্ছিস? আমার একটা কাজ করে দে না বাবা, বাজার থেকে এই ওষুধগুলো এনে দে, আমার এখনই লাগবে। বাড়িতে কি অন্য কেউ নেই আমাকে বলছো যে? এই মুহূর্তে তো কেউ নেই, সবাই কোথায় যেন গেছে। আর থাকলেই বা কি, তুই তো আমার ছেলে, মায়ের জন্য এই ওষুধগুলো এনে দিতে পারবি না? শোনো মা, এসব ইমোশনাল কথা বলো না। দেখছোই আমি এক জায়গায় যাচ্ছি, কেন এত আমাকে বিরক্ত করো বলো তো? আমি তোকে বিরক্ত করছি? তুই এটা বলতে পারলি রাহুল? সামান্য একটা ওষুধ আনতে বলেছি বলে তুই এভাবে বলবি? তুই কি ভালো হবি না? কেন এমন ব্যবহার করিস বল তো? আবার কান্না শুরু করে দিল। এসব দেখতে দেখতে আমার জীবনটাই শেষ। কি রে রাহুল, যাবি নাকি আমি চলে যাব? না রে সুমন, দাঁড়া, আমি আসছি। এই বলে রাহুল তার বন্ধুকে নিয়ে চলে যায়, আর তার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। এমন সময় সেখানে হাসান আলী আসে। কি গো, কি হয়েছে? কান্না করছো কেন? তো কান্না করব না? একটা মাত্র ছেলে আমার, যে কিনা আমার কোনো কথাই শোনে না। আমি যে ওর মা, সেটা মনে হয় ও ভুলেই গেছে। কি এমন হলো যে এখন এসব বলছো? তোমার ছেলেকে আমি কিছু ওষুধ আনতে বলেছিলাম, সেটাই আমার অপরাধ হয়ে গেছে। আমি নাকি ওকে সব সময় বিরক্ত করি। ও তো ঠিকই বলেছে। তুমি কেন কাজের লোক রেখে ওকে বলেছো? আমার বাড়িতে কি কাজের লোকের অভাব পড়েছে? ছেলেটা যেখানে যাচ্ছে যাক না, তোমার আবার ডাকার দরকার কি? তুমি তো বলবেই আমারই ভুল হয়েছে, কিন্তু একটা কথা মনে রেখো, ছেলেটা যতটুকু খারাপ হচ্ছে সব তোমার কারণে। পরে ঠিক পস্তাতে হবে। এই কথা বলে রেহানা বেগম চলে যায়। অন্যদিকে রাহুল একটা রাস্তায় দাঁড়িয়ে থাকে। তখন সেখান দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। তাকে দেখে রাহুল বলে, কি গো সুন্দরী, কোথায় যাচ্ছ একা একা? সঙ্গী হব নাকি তোমার? না রে বন্ধু, শুধু সঙ্গী হবে কেন, কোলে নে না ওকে, না হলে তো রাস্তা দিয়ে হাঁটতে ব্যথা পাবে। আচ্ছা, আপনারা কেন এমন করছেন বলেন তো? রাস্তা দিয়ে যে মেয়েই যায় তাকেই ইফটিজিং করেন কেন? আপনাদের কি ঘরে মা বোন নেই? ও মা, সুন্দরী বলে কি? বোবার মুখে দেখি বুলি ফুটেছে। শোনো সুন্দরী, আমার বোন নেই, আর বোন বানাতেও চাই না। তোমাকে তো আমি বউ বানাবো। ছি, আপনাদের মতো নোংরা মন মানসিকতার মানুষের সাথে কথা বলাটাই ভুল হয়েছে আমার। এই বলে মেয়েটা চলে যায়। দাঁড়াও সুন্দরী, আর একটু কথা বলি। এভাবেই প্রতিদিন গ্রামের মেয়ে বউদের রাহুল বাজেভাবে হেনস্থা করত, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারত না। যদি কেউ তার বাবার কাছে নালিশ করতে যেত, তাহলে পরের দিন তার জমি, বাড়িঘর সবই হাসান আলী কেড়ে নিত। এই রাহুল, দেখ, ওই সুন্দরী ভাবিটা আসছে। উফ, ভালো টাইমে এসেছি। রাস্তায় তো ওই কুকুরগুলো দাঁড়িয়ে আছে, এখন যাব কি করে? ওরা দেখলেই তো বাজে কথা বলবে, কিন্তু উপায়ও তো নেই। ছেলেটাকে স্কুলে আনতে যেতে হবে, কি যে করি। এই সব ভাবতে ভাবতে মেয়েটি ওখান দিয়ে যেতে শুরু করে। তখন রাহুল বলে, তা ভাবি, কোথায় যাচ্ছেন? কি গো ভাবি, কথার উত্তর না দিয়েই চলে যাচ্ছেন যে? আমার বন্ধুকে চেনেন না বুঝি? না না, চলে যাচ্ছি না। আসলে আমার একটু তাড়া আছে, ছেলেটাকে স্কুল থেকে আনতে যেতে হবে তো। আহারে ভাবি, আপনি এত কষ্ট করে ছেলেটাকে আনতে যাচ্ছেন? আপনার এত সুন্দর সুন্দর দেবর থাকতে আপনাকে আনতে হবে কেন? আমরাই এনে দিচ্ছি ভাবি। না ভাই, আমি যেতে পারবো। আমার ছেলে অন্য কারো কাছে যেতে চায় না, ও ভয় পায়। আমি এখন আসি। ঠিক আছে, যান, কিন্তু এই দেবরদের একটু দেখেন ভাবি। দেবরদের কষ্টগুলো তো ভাবিরাই বোঝে, তাই না? ছি, কী ধরনের কথা বলে, জানোয়ার একটা। রাহুলের কোনো কথার উত্তর না দিয়েই মেয়েটি চলে যায়।
এভাবেই রাহুল দিনের পর দিন গ্রামের মেয়েদের ইফটিজিং করত। কী রে রাহুল, এত রাতে বাড়ি ফিরলি কেন? কোথায় গিয়েছিলি? মা, আমার তো প্রায় রাত হয়, আজ জিজ্ঞেস করার কি আছে? প্রতিদিনের চাইতে আজ অনেক রাত করে ফিরেছিস। তো কি হয়েছে? আমার ইচ্ছে হয়েছে তাই রাত করে এসেছি, তাতে তোমার কি? আমার কি মানে? আমি তো তোর মা, আমার কি চিন্তা হয় না? আর তাছাড়া এত রাতে বাড়িতেই বা ফিরবি কেন? কি, তোমার চিন্তা হয়? আমি কি তোমাকে চিন্তা করতে বলেছি? আচ্ছা রাহুল, তুই গ্রামের মেয়েদের সাথে কেন খারাপ ব্যবহার করিস বল? ওদের কি তুই ভালোভাবে বাঁচতে দিবি না? আমি খারাপ ব্যবহার করেছি? তোমাকে এসব কথা কে বলেছে? তার নাম বলো, আমি তাকে দেখে নেব। আমাকে কেউ বলেনি, আমি তো জানি, কারণ এর আগেও তো তোর নামে অভিযোগ এসেছে। শোনো মা, ওই ভিখারি মানুষগুলো আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, তাই ওদের কথা তুমি বিশ্বাস করো না। তুই কি আমাকে তোর বাবার মতো পেয়েছিস যে যা বোঝাবি আমি তাই বুঝবো? তোকে একটা কথা বলছি রে বাবা, এসব পাপ কাজ করিস না। তুই ভালোভাবে চলাফেরা কর, তোকে সবাই ভালোবাসবে, সম্মান করবে। এখনই আমাকে দুইটাই করে মা, কারণ আমার বাবার টাকা আছে। আর শোনো, এসব আজে বাজে কথা শোনার আমার সময় নেই। অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমাবো। তুমিও যাও, ঘুমিয়ে পড়ো। এই বলে রাহুল চলে যায়। আমার ছেলেটাকে হয়তোবা আমি মানুষ বানাতে পারবো না, ও যে কবে কি করে বসবে আল্লাহই জানে। হে আল্লাহ, ওকে তুমি বোঝার তৌফিক দান করো। আমার ছেলেটা যেন এইসব পাপ কাজ করা থেকে বিরত থাকে। এভাবেই রেহানা বেগম তার ছেলের জন্য সব সময় চিন্তা করত, কিন্তু এই চিন্তার কথা হাসান আলীকে বলতে গেলেই সে আরও উল্টো রেহানা বেগমকে বকা দিত। এভাবেই কিছুদিন অতিবাহিত হয়। একদিন সকালে, কি গো সুন্দরী, আজকে আবার কোথায় যাচ্ছ? আমাকেও সাথে নিয়ে যাও না। আচ্ছা ভাইয়া, আপনি কেন প্রতিদিন আমাকে ডিস্টার্ব করেন বলেন তো? আমি তো একটা মেয়ে, আমার সাথে আপনাদের এমন করাটা কি উচিত? শোনো সুন্দরী, তোমাকে আমি ডিস্টার্ব করি না, আমি তোমাকে পেতে চাই। তুমি কি বোঝো না? ছি, আমি আপনাকে ভাইয়া বলে সম্বোধন করলাম, আর আপনি আমাকে এভাবে নোংরা কথা বলছেন? না, এইভাবে আর চলা সম্ভব না। আপনাদের আমি শাস্তি দিয়েই ছাড়বো। কি শাস্তি দেবে মামুনি? ও কার ছেলে জানো তো? নাকি ভুলে গেছো? মনে করিয়ে দেব? কিচ্ছু মনে করাতে হবে না, ক্ষমতার কারণেই তো এতটা পাপ করছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা মানুষেরা সহ্য করলেও আল্লাহ এসব সহ্য করবে না। আপনাদের শাস্তি আপনাদের ভোগ করতেই হবে। এই বলে আশা নামের মেয়েটা চলে যায়। আশার মুখে এইসব কথা শুনে সুমন ঘাবড়ে গিয়ে বলে, এই রাহুল, এই মেয়েটা আবার আমাদের বিরুদ্ধে কিছু করবে না তো? ধ্যাত, এই মেয়েটা আমাকে কি করবে? আমার বাবার বিরুদ্ধে কথা বলার মতো কারো সাহস নেই। এভাবেই তারা দুই বন্ধু কথা বলতে থাকে। অন্যদিকে আশা তাদের গ্রামের কিছু মানুষকে বোঝানোর চেষ্টা করে যে তাদের সাথে যা ঘটছে তা অন্যায় হচ্ছে। কিন্তু আশার এসব কথা গ্রামের মানুষেরা শোনে না, কারণ তারা রাহুলের বাবা হাসান আলীকে খুবই ভয় পেত। এভাবেই দিন কাটতে থাকে। একদিন আশাকে রাহুল আবারও খারাপ কথা বলে, তাই আশা রেগে গিয়ে রাহুলকে একটা চড় মারে। তখন রাহুল বলে, এই মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমাকে চড় মারিস? তোকে এতদিন অনেক ভালোভাবে বুঝিয়েছি, কিন্তু আর না, এখন সময় হয়েছে তোকে শাস্তি দেওয়ার। কি করবি তোরা? আমাকে মেরে ফেলবি? মার না, আমার মরার ভয় নেই, কিন্তু সম্মানের ভয় আছে। তোদের মতো কিছু কুকুরদের জন্য আমাদের মতো মেয়েদের বেঁচে থাকাটাই কষ্ট হয়ে পড়েছে, তাই তোদেরকে মারাই উচিত। আবার যদি এরকম করিস তাহলে জুতা পেটা করব তোদের। শালা বান্দরনির আবার তেজ কি? ওর তো দেখছি জানে এক চুল পরিমাণও ভয় নেই। তোর সম্মানের অনেক ভয় না রে? আজ তোর সম্মানই আমি নষ্ট করব। এই সুমন, সবাইকে কল করতো। এই কথা শুনে আশা ভয় পেয়ে যায়। তোমরা কি বলছো? আমার সাথে কোনো খারাপ কিছু করো না প্লিজ, আমি বাঁচতে পারবো না। এরপর আশা পালিয়ে যেতে নেয়। এমন সময় রাহুল আর সুমন তাকে জোর করে একটা হোটেলে নিয়ে যায়, আর সেখানে তাকে সারা রাত ভোর নির্যাতন করে। তারপর সকালবেলা আশাকে গ্রামে ছেড়ে দিয়ে যায়। তোর এটাই শাস্তি, তুই এবার কলঙ্ক নিয়ে এই গ্রামে ঘুরে বেড়া। এ কি আশা, তোর এ অবস্থা কেন? আর কালকে রাতে তুই কোথায় ছিলি? মা,
তোমার মেয়ে শেষ হয়ে গেছে মা। এরপর আশা তার মাকে সব কথা বলে। কি? ওরা তোর সাথে এসব করেছে? ওদের আমি ছাড়বো না, ওদের আমি এবার পুলিশে দেব। আমার নিষ্পাপ মেয়েটার গায়ে ওরা কলঙ্ক লাগিয়ে দিল। আমরা এখন গ্রামে মুখ দেখাবো কি করে? মা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই বলে আশা ঘরে যায়। সকালবেলা আশার মা আশাকে ডাকতে যায়, তখন দেখে আশা মাটিতে পড়ে আছে। এই দেখে সে চিৎকার করে কান্না করে। তখন সবাই এসে বলে আশা মারা গেছে। আমার মেয়েটাকে রাহুল শেষ করে দিল। আমরা গ্রামের মানুষরা অন্যায় দেখেও চুপ করে থাকি, কিন্তু আমার মেয়েটা প্রতিবাদ করেছিল, আর তার প্রতিদান আমার মেয়েটা এইভাবে পেল। এখনো কি তোমরা কিচ্ছু করবে না? এভাবেই আশার মা কান্না করতে থাকে। গ্রামের মানুষ আশার এই অবস্থা দেখে আরও ভয় পেয়ে যায়, তাই তারা সেখান থেকে চলে যায়। আশার মায়ের কাছে কোনো প্রমাণ না থাকায় রাহুলের বিরুদ্ধে কিছুই করতে পারে না। এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। একদিন শোনো, ছেলেটার বিয়ের বয়স হয়েছে, ওকে এখন বিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। তোমার কি কোনো মেয়ে পছন্দ আছে? না, আমি কোনো মেয়ে পছন্দ করিনি। তুমি ঘটক দেখে পাত্রী দেখা শুরু করো। আচ্ছা, ঠিক আছে। এরপর যেমন কথা তেমন কাজ। কিছুদিনের মধ্যেই রাহুলকে একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেয়। বিয়ের পর রাহুল অনেক ভালোভাবে সংসার করতে থাকে। তারপর 1 বছরের মধ্যেই তার একটা কন্যা সন্তান হয়, তার নাম মিনা। রাহুল মিনাকে খুব ভালোবাসে। একদিন বাবা, তুমি কোথায় যাচ্ছ? মা, আমি একটা কাজে যাচ্ছি, তুমি কিছু বলবে? আমার তোমাকে ছাড়া ভালো লাগে না, তুমি আমার কাছে থাকো না বাবা। না মিনা, বাবা তো এখন কাজে যাচ্ছে, একটু পরেই বাবা চলে আসবে। তুমি এখন বায়না করো না মা। হ্যাঁ সোনা, তুমি কি কিছু খাবে? তোমার জন্য কি আনবো বলো। বাবা, আমি আইসক্রিম খাবো, তুমি আমার জন্য আইসক্রিম এনো। তুমি আমার জন্য আইসক্রিম এনো। ঠিক আছে মা। এরপর রাহুল চলে যায়। রাহুল তার মেয়ের জন্য এখন একটু ভালো হয়েছে, কিন্তু তার আগের স্বভাব এখনও যায় নাই। যখনই সুযোগ পায় গ্রামের মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে। এভাবেই কিছুদিন যাওয়ার পর রাহুলের বাবা অসুস্থ হয়ে পড়ে আর সে মারা যায়। হাসান আলী মারা যাওয়ার পর সংসারের ভার রাহুলের কাঁধে এসে পড়ে। কেউ আছে বাড়িতে? হ্যাঁ, বলেন, কে আপনি? আমি এই গ্রামেই থাকি, একা মানুষ, তাই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই। ও আচ্ছা, তাহলে ঘরে আসেন, আপনার সাথে একটু কথা বলি। ঠিক আছে মা। আচ্ছা, আপনার স্বামী সন্তান নেই? আপনি এভাবে পথে পথে ঘুরে বেড়ান কেন? একদিন সব ছিল আমার, একটা সুন্দর ফুটফুটে মেয়েও ছিল, কিন্তু একটা খারাপ ছেলে আমার মেয়েকে মেরে ফেলেছে। আচ্ছা মা, তুমি আগে বলো তো, তুমি কে? তারপর আমি তোমাকে সব বলবো। আমি এবারের বউ, রাহুলের স্ত্রী। তুমি রাহুলের বউ? হ্যাঁ, কিন্তু আপনি এভাবে অবাক হয়ে যাচ্ছেন কেন? মাগো, তোমাকে আমি কিছু কথা বলবো, তুমি কি আমাকে বিশ্বাস করবে? কেন করব না? আপনি যদি কথাগুলোর প্রমাণ দেখাতে পারেন তাহলে অবশ্যই বিশ্বাস করব। এরপর যখনই আশার মা সব কথা বলতে চায়, তখনই সেখানে রেহানা বেগম আসে। এ কি আশার মা, তুমি এখানে? আর বৌমা, তুমি একে বাড়িতে ঢুকিয়েছো কেন? মা, ইনি খুব ভালো মানুষ, আমাকে কিছু কথা বলতে চায়। ও তোমাকে কি বলবে? এসব মানুষের কোনো কথা শুনতে হয় না মা। এই, যাও তো তুমি, এ বাড়ি থেকে বের হও। আমাকে যতই দূর দূর করে তাড়িয়ে দেন না কেন, একদিন সত্যিটা আপনার বৌমার সামনে আসবেই। এই বলে আশার মা চলে যায়। মা, উনি কোন সত্যির কথা বলল? তোমার এসব নিয়ে ভাবার দরকার নেই, তুমি যাও, মিনার সাথে সময় কাটাও। আর হ্যাঁ, অচেনা কাউকে আর কখনো বাড়িতে ঢোকাবে না। এই বলে রেহানা বেগম চলে যায়। ওই মহিলাটা কোন সত্যির কথা বলল? রাহুলের বিষয়ে কোনো কথা না তো? এভাবেই নানা রকম কথা জ্যোতি ভাবতে থাকে।
কিছুদিন পর একদিন রাহুল ঘুরতে যাওয়ার জন্য বের হয়। এমন সময় মিনা বলে, বাবা, তুমি আবার কোথায় যাচ্ছ? তোমাকে আমি বলেছি না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না? তুমি চিন্তা করো না মা, আমি একটা কাজের জন্য বাইরে যাচ্ছি, কয়দিন পরই চলে আসব। হ্যাঁ মা, বাবা কিছুদিন পরেই চলে আসবে আর তোমার জন্য অনেক খেলনা আনবে। তুমি যদি এখন কান্না করো, বাবা তো এখন যেতে পারবে না মা। ঠিক আছে বাবা, তুমি যাও, আর আসার সময় আমার জন্য খেলনা আর চকলেট এনো। আচ্ছা মা, তুমি ভালো থেকো আর মায়ের কথা শুনে চলো। এই বলে রাহুল চলে যায় আর বাড়িতে রেহানা বেগম আর তার বৌমা জ্যোতি আর মিনা থাকতে শুরু করে। তারা অনেক আনন্দে সময় কাটাতে থাকে। কিছুদিন পর রাহুল বাড়ি ফিরে আসে। মিনা, জ্যোতি, মা, তোমরা কোথায়? এদিকে আসো। এভাবে ডাকার পর কোনো সাড়া না পেয়ে রাহুল ভেতরে যায় আর দেখে জ্যোতি আর রেহানা বেগমের হাত পা চেয়ারের সাথে বাঁধা। এ কি, তোমাদের এই অবস্থা কেন? আর মিনা কোথায়? ওগো, মিনাকে কিছু লোক ধরে নিয়ে গেছে দুদিন আগে। বলেছে মুক্তিপণ না দিলে নাকি মেয়েটাকে ছাড়বে না। তোমার নাম্বারটা ওরা নিয়ে গেছে। তোমাকে কি কল করেছিল? আরে আমার ফোনটা তো হারিয়ে গেছে 3 দিন হলো, নাম্বারটা তো বন্ধ। কি বলছো? তাহলে আমার মেয়ের কি হবে? ওরা যদি মিনার সাথে খারাপ কিছু করে? না না বৌমা, এসব কিছুই হবে না। আমার নাতনির সাথে এগুলো হতে পারে না। চলো মা, এখনই থানায় যাব। এরপর তারা পুলিশ স্টেশনে যায়। তারপর পুলিশ খোঁজ খবর নিয়ে একটা জঙ্গল থেকে মিনার লাশ উদ্ধার করে। স্যার, আমার মেয়েটাকে কারা খুন করেছে আর ওর সাথে কি করা হয়েছে? প্লিজ শান্ত হন। আপনার মেয়েকে তারা শারীরিকভাবে নির্যাতন করেছে আর তারপর তাকে খুন করা হয়েছে। এইটুকু বাচ্চা মেয়ের সাথে যারা এসব করেছে তারা অবশ্যই শাস্তি পাবে। আমরা এখন আসছি। এরপর পুলিশ চলে যায়। তারপর রাহুল তার মেয়েকে ধরে অনেক কান্না করতে থাকে। রাহুল তার মেয়েকে অনেক ভালোবাসতো। তার মেয়ের জন্য খারাপ কাজগুলো ছেড়ে দিয়েছিল, কিন্তু তার সাথে যে এসব হবে সে তা কল্পনাও করতে পারেনি। এমন সময় সেখানে আশার মা আসে। কি রে বদমাস ছেলে, তোর পাপের ফল কি তুই পেয়েছিস? আজ তোর জন্যই তোর রক্তের এত বড় ক্ষতি হয়ে গেল। কিন্তু বিশ্বাস কর, কখনো আমি এটা চাই নাই। তোকে শুধু অভিশাপ দিয়েছিলাম যেন তোর সবচাইতে প্রিয়জন তোর কাছ থেকে হারিয়ে যায়, যেন তুই বুঝতে পারিস আপনজন হারানোর কষ্ট। কিন্তু আপনি বিশ্বাস করেন, আমার মেয়ের জন্য আজ আমি অনেক বদলে গিয়েছি আর আমি আগের মতো নেই। কিন্তু পাপের ফল তো ভোগ করতেই হবে। আপনি কে? আর ওকে কেনই বা এভাবে বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি দয়া করে আমাকে সব বলেন। ঠিক আছে, তাহলে শোনো। এই বলে আশার মা জ্যোতিকে সব কথা বলে। তুমি এটা করেছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি জানতাম যে তুমি একটু বাজে, কিন্তু একটা মেয়ের জীবন শেষ করেছো এটা জানতাম না। আমাকে মাফ করে দাও তুমি জ্যোতি। আমি বুঝতে পারি নাই যে আমার ওই ভুলের কারণে আমার মেয়ের এত বড় ক্ষতি হয়ে যাবে। তোকে আমি অনেক নিষেধ করেছি যে তুই এটা করিস না রাহুল। একদিন তোকে এসবের জন্য পস্তাতে হবে, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। আজ কি হলো দেখ। আমি আর এ বাড়িতে থাকতে চাই না মা। যে ছেলে বিয়ের আগে একটা মেয়ের জীবন শেষ করেছে, যার পাপের কারণে আমি আমার মেয়েকে হারিয়েছি, তার সাথে আমার আর সংসার করার ইচ্ছে নেই। এই বলে জ্যোতি মিনার লাশ নিয়ে বাড়ি থেকে চলে যায় আর রাহুল আরও বেশি ভেঙে পড়ে। রেহানা বেগমও রাহুলকেই দোষ দিতে থাকে। এভাবেই কেটে যায় কয়েক মাস। এ কি বৌমা, তুমি? হ্যাঁ মা, আমি। আপনি কেমন আছেন? ভালো নেই মা, তোমাকে ছাড়া কেমনে ভালো থাকি বলো তো? আপনি খারাপ থাকলে কি হবে? আর সবাই তো ভালোই আছে। কি করে তুমি এটা বলছো জ্যোতি? তোমাকে ছাড়া, আমার সোনা মেয়েটাকে ছাড়া আমি ভালো আছি? তা মা, তুমি তো আমাদের বাড়ি ছেড়ে চলে গেলে, আবার ফিরে আসলে যে?
মা, যে মেয়েটা রাহুলের জন্য শেষ হয়ে গেছে, তার মা আমাকে বলল যে, মা তুমি রাহুলের কাছে ফিরে যাও। ওই ছেলেটা তার পাপের শাস্তি পেয়ে গেছে। এখন তুমি যদি তাকে ছেড়ে দাও, ছেলেটা তো মারা যাবে। তুমি ওর কাছে ফিরে যাও। আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তাই তার কথা শুনেই আমি আবার ফিরে এসেছি। সত্যি উনি খুবই ভালো মানুষ। আমার প্রাণটা আমার বুকে আবার ফিরিয়ে দিয়েছেন। আমি তার পা ধরে ক্ষমা চাইব। এরপর পরের দিনই তারা দুইজন আশার মায়ের কাছে যায়, আর রাহুল তার কাছে ক্ষমা চায়, আর আশার মা তাকে ক্ষমা করে দেয়।